দৃষ্টিতে তাকিয়ে বললেন, নিশ্চয়ই আচার্য, কিন্তু এখন আমাদের অন্তিম সাক্ষাৎ। তা না হলে সর্বনাশ হয়ে যাবে, সবকিছু শেষ হয়ে যাবে। মেঘনাদ বিদ্রুপ করে বললেন, তবে মনে হয় এটাই আমাদের অন্তিম সাক্ষাৎ। আসুন, আজকের ভোজনটা আমরা একসাথেই করি। চাণক্য মেঘনাথের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বললেন, নিশ্চয়ই আচার্য, কিন্তু এখন নয়। আমার দেশ ও মাতৃকা ভারতবর্ষের ভাগ্য সুরক্ষিত করে, অখণ্ড ভারতের ভিত্তিপ্রস্তর স্থাপন করে তারপরেই আমি আসব আপনার কাছে ভোজন করতে। এখন বিদায় নিই। চাণক্য তক্ষশিলা থেকে দীর্ঘ 5 দিনের যাত্রা অতিক্রম করে অবশেষে পৌঁছলেন মগধের রাজধানী পাটলিপুত্রতে। কিন্তু সেখানে পা রাখতেই চাণক্য চমকে উঠলেন। চাণক্য বিস্ফারিত চোখে দেখলেন নগরের প্রান্তে বহু মৃতদেহ ফাঁসি দেওয়া অবস্থায় ঝুলছে, আর কিছু সৈন্যরা এক এক করে সেই দেহগুলোকে নিচে নামাচ্ছে। চাণক্যের বুঝতে বাকি রইল না যে এদের সকলকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। শোকে ব্যাকুল পরিবার পরিজনরা পাগলের মতো কান্নাকাটি করছে। ওদের মধ্যে থেকে একজন বৃদ্ধার দিকে নজর গেল চাণক্যের। সে তার ছেলের মৃত শরীরটার উপরে আছড়ে পড়ে কাঁদতে কাঁদতে বলছে, আর কতদিন প্রিয়জনকে এভাবে হারাতে হবে? আর কত লোককে তোমরা এভাবে হত্যা করবে? কর দিতে পারছে না বলে কি সমস্ত প্রজাকে হত্যা করবে তোমরা? বৃদ্ধার কান্না শুনে সৈন্যরা রেগে গিয়ে বৃদ্ধাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে বলল, এ বুড়ি, বেশি কথা বললে না তোকেও এক্ষুনি এইখানে ফাঁসিতে ঝুলিয়ে দেব। ভালো চাস তো চুপচাপ চলে যা। কথাটা বলেই সৈন্যরা বৃদ্ধার ছেলের মৃতদেহটি গরুর গাড়ির মধ্যে ছুঁড়ে ফেলে চলে গেল। চাণক্য বৃদ্ধার দুর্দশা আর দেখতে পারলেন না। দৌড়ে গিয়ে বৃদ্ধাকে ধরে বললেন, মা সাবধানে উঠুন। বৃদ্ধাকে একটা গাছের নিচে বসিয়ে অনুকম্পার সুরে বললেন, মা, না আমি আপনার দুঃখ কম করতে পারবো, আর না আপনার ছেলেকে ফিরিয়ে দিতে পারবো। শুধু এইটুকুই বলবো যে আমি খুব শীঘ্রই আপনাদের এই সমস্যার সমাধানের পথ বের করব। আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমি আজকেই মহারাজ ধননন্দের দরবারে যাব, আর তাকে প্রজাদের এই দুর্দশার কথা জানাবো। তাকে বুঝতেই হবে যে এইভাবে একটা রাজ্য চলতে পারে না। অশ্রু ছলছল চোখে বৃদ্ধা চাণক্যের মাথায় স্নেহের হাত বুলিয়ে বললেন, আজকে প্রথমবার আমার মনে হলো যে মগধের বুকে এখনো প্রাণ রয়েছে। তুমি এটুকু করুণার বাক্য বলেছ, এটাই আমার জন্য অনেক বাছা। তবে দয়া করে তুমি প্রতিশ্রুতি দিও না, কারণ তুমি জানো না তুমি যার কাছে যাচ্ছ সেই রাজার মধ্যে করুণার এতটুকু আভাস নেই। সে নির্মম, নির্দয়। এ পথ বড় কঠিন। চাণক্য বৃদ্ধার পা ছুঁয়ে বললেন, তবে সেই বন্ধুর পথে আপনার আশীর্বাদই আমার পাথেও হোক মা। চাণক্য যখন রাজমহলের সামনে পৌঁছলেন, দ্বার রক্ষক তাকে গম্ভীরভাবে জিজ্ঞাসা করল, আপনি কে? চাণক্য খুব নম্রভাবে জানালেন, আমি তক্ষশিলার আচার্য চাণক্য। খুবই আবশ্যক বিষয়ের জন্য আমি মহারাজের সাথে সাক্ষাৎ করতে চাই। চাণক্যের পরিচয় শুনেও দ্বার রক্ষক অত্যন্ত রূঢ়ভাবে বললেন, মহারাজ এখন অত্যন্ত ব্যস্ত, আপনি অপেক্ষা করুন। চাণক্য এক স্থানে বসে অপেক্ষা করতে থাকলেন। দেখতে দেখতে বিকেল হয়ে গেল। যতবারই চাণক্য দ্বার রক্ষককে জিজ্ঞাসা করতেন, ততবারই দ্বার রক্ষক জানাতো যে মহারাজ ব্যস্ত আছেন। চাণক্য বুঝতে পারলেন সরল রাস্তায় কার্যসিদ্ধি সম্ভব নয়। চারিদিকে নিরীক্ষণ করে চাণক্য দেখতে পেলেন রাজমহলের পেছন দিক থেকে কয়েকজন রন্ধনশালার কর্মী মহলের ভেতরে প্রবেশ করছে। চাণক্য শীঘ্রই নিজের পোশাক পরিবর্তন করে তাদের সাথে মিশে গেলেন আর রাজমহলের ভেতরে প্রবেশ করলেন। কিন্তু মহারাজের কাছে পৌঁছানো এতটাও সহজ ছিল না। কিছুটা ভেতরে যেতেই একজন সৈন্য সকল কর্মীদের আটকে দিয়ে জিজ্ঞাসা করল, তোমরা কতজন আছো? একজন কর্মী জবাব দিল,
আজকেও 10 জনই আছে। সৈন্য গুনতে শুরু করলো, আর চাণক্য প্রমাদ গুনলেন। সৈন্য যদি সবাইকে গুনে নেয় তবে তার কার্যসিদ্ধি সম্ভব হবে না। এদিকে ওই সৈন্য ততক্ষণে 6 অব্দি গুনে ফেলেছে। চাণক্যর হাতে তখন আর সময় নেই। তিনি মুহূর্তের মধ্যে সামনে রাখা একটা ফুলদানিকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন, আর সৈন্যের মনোযোগ সেই দিকে যেতেই চাণক্য নিজের রাস্তা বদলে খিড়কি দরজা দিয়ে রাজমহলের ভেতর প্রবেশ করলেন এবং নিজের পুরনো পোশাক পরে নিলেন। কিন্তু রাজসভায় পৌঁছে চাণক্যের বিস্ময়ের সীমা রইল না। রাজসভায় কোনো জরুরি বৈঠক চলছিল না। সুন্দরী রমণীরা নৃত্য পরিবেশন করছিল, আর মহারাজ ধননন্দ সেই নৃত্য উপভোগ করছিলেন। হঠাৎই সভায় চাণক্যকে দেখতে পেয়ে মহারাজের তাল কাটল। তিনি নিমেষেই ক্রোধান্বিত হয়ে গর্জন করে উঠলেন, কে তুমি? ভেতরে এলে কি করে? সহসা নৃত্য থেমে গেল, সঙ্গীত বন্ধ হয়ে গেল। চাণক্য ধীর পায়ে মহারাজের সন্নিকটে এসে হাত জোড় করে বললেন, মহারাজ, আমি তক্ষশিলার আচার্য চাণক্য। ধননন্দ ক্রোধ সংবরণ করে স্বাভাবিকভাবেই বললেন, প্রণাম আচার্য, কিন্তু এমন কি কারণ ছিল যার জন্য আপনাকে এইভাবে রাজসভায় চলে আসতে হলো? চাণক্য নম্রভাবে বললেন, মহারাজ, আমি দ্বার রক্ষকের কাছে বার্তা পাঠিয়েছিলাম। চাণক্যের কথা শেষ হওয়ার আগেই মহারাজ উগ্রভাবে বললেন, তো দ্বার রক্ষক না বললেও আপনি এইভাবে ভেতরে চলে আসবেন? আপনার শিক্ষা কি আপনাকে এইরূপ আচরণের অনুমতি দেয়? চাণক্য গম্ভীর কণ্ঠে বললেন, মহারাজ, আমার এই অপরাধের জন্য আপনি আমাকে ক্ষমা করবেন, কিন্তু আপনার সাথে আমার দেখা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধননন্দ নিজের আসনে আরাম করে বসে বললেন, আমিও তো এখানে জরুরি কাজই করছিলাম। আপনার ভাগ্য সহায় যে আমি কোনো ব্রাহ্মণের হত্যা করি না, না হলে এতক্ষণে আপনার শিরচ্ছেদ হতো। যাই হোক, এতটা সাহস যখন দেখিয়েই ফেলেছেন, তখন কি কথা বলার আছে সেটা বলে ফেলুন। চাণক্য সমস্ত অপমান মুখ বুজে সহ্য করে বললেন, গান্ধারের রাজা আম্বি ম্যাসিডোনিয়ার সম্রাট আলেকজান্ডারের কাছে আত্মসমর্পণ করে দিয়েছে। এবার আলেকজান্ডার যে কোনো সময় ভারত আক্রমণ করতে পারে, আর তাকে আটকানোর জন্য অখণ্ড ভারতবর্ষ নির্মাণ করার বিশেষ প্রয়োজন। ধননন্দ স্মিত হেসে বললেন, আচ্ছা, আচার্য আমার সাথে রাজনীতির চর্চা করতে এসেছেন। ঠিক আছে, আমার কাছে এসে বসুন, আমরা চর্চা করি। চাণক্য একটু ইতস্তত করলেন, কিন্তু রাজ আদেশ মানা ছাড়া উপায় কি? কিন্তু মহারাজের নিকটে যেতেই ধননন্দ এমন কথা বললেন যা চাণক্য কল্পনাও করতে পারেননি। ধননন্দ তাচ্ছিল্যের সুরে চাণক্যকে বললেন, এবার নিজের হাঁটুর ওপরে ভর দিয়ে বসে পড়ুন তো। অপমানে চাণক্যের সারা শরীর কেঁপে উঠল, তবুও তিনি নিজের সমস্ত আত্মসম্মান বিসর্জন দিয়ে দেশ ও দশের কল্যাণে রাজার কথা পালন করলেন। চাণক্য বসতেই ধননন্দ উৎফুল্ল হয়ে বলে উঠলেন, এই তো, এটাই হলো তোর যোগ্য স্থান। এবার বল, তোর মতো তুচ্ছ ব্রাহ্মণ আমায় শেখাবে যে কিভাবে রাজ্য পরিচালনা করতে হয়, কিভাবে রাজ্যের সুরক্ষা করতে হয়। একজন দরিদ্র শিক্ষক তুই, যেটা তোর কাজ সেটাই কর। রাজা আমি, আমার কাজ আমাকেই বুঝতে দে। চাণক্য বললেন, ক্ষমা করবেন মহারাজ, আমার শিক্ষা আমায় শিখিয়েছে যে এই রাজ্য যতটা আপনার ততটাই আমাদের সবার। তাই কর্তব্যের খাতিরেই আপনার কাছে এসেছিলাম, কারণ আলেকজান্ডারকে আটকানোর সামর্থ্য যদি কারোর থেকে থাকে তাহলে সেটা আপনি। ধননন্দ অহংকারের সাথে বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ, আমি জানি। নিজের সামর্থ্য আর ক্ষমতার কথা আমাকে মনে করানোর কোনো প্রয়োজন নেই। যখন আলেকজান্ডার আক্রমণ করবে তখন আমি দেখে নেব। এবারে যেইভাবে এসেছিলি সেইভাবেই চলে যা।
কারণ এরপরে আমি ভুলে যাব যে আমি ব্রাহ্মণ হত্যা করি না। চাণক্যের সহ্যের সব সীমা তখন অতিক্রান্ত হয়েছে। তিনি দৃঢ় আর গম্ভীর স্বরে ধননন্দের চোখে চোখ রেখে বললেন, যদি আপনি নিজের কর্তব্য সঠিকভাবে পালন করতেন তাহলে একজন ব্রাহ্মণকে সুদূর তক্ষশিলা থেকে এখানে আসতে হতো না। একজন মহারাজের কর্তব্য দুর্বলকে রক্ষা করা, তার উপরে নিপীড়ন আর শোষণ করা নয়। মগধের যা হাল, তাতে খুব শীঘ্রই আলেকজান্ডারকে গোটা ভারতটাই আপনারা উপহার হিসেবে প্রদান করবেন। ক্রোধান্বিত ধননন্দ চাণক্যকে একটা লাথি মেরে ফেলে দিলেন আর চিৎকার করে সৈন্যদের আদেশ দিলেন, ব্রাহ্মণদের মান সম্মান সব মাথার এই টিকিটার মধ্যে থাকে, তাই না? এই দরিদ্র উদ্ধত ব্রাহ্মণকে তার টিকি ধরে বাইরে বার করে দাও, যাও। সৈন্যরা মহারাজের আদেশ পালন করল। তারা চাণক্যকে তার টিকি ধরে টানতে টানতে রাজসভার মধ্যে দিয়ে নিয়ে যেতে লাগলো। একজন বিদ্বান ব্রাহ্মণের এত অপমান! সমস্ত রাজসভা চুপ করে দাঁড়িয়ে দেখছিল। সমস্ত মগধ যেন তার রাজার ব্যবহারের লজ্জায় মুখ ঢাকছিল। যখনই সৈন্যরা দ্বারের কাছে পৌঁছল, চাণক্য ঘুরে দাঁড়ালেন। এক ধাক্কায় সমস্ত সৈন্যদের ছিটকে ফেলে দিলেন। তার চোখে তখন যেন অপমানের রোষানল। ঘন ঘন নিঃশ্বাস পড়ছিল আহত সিংহের ন্যায়। চাণক্যের চোখের আগুন দেখে যে কেউ ভয় পেয়ে যেত তখন। আচার্য তার টিকির চুল দ্রুত হাতে খুলতে শুরু করলেন। রাগে গর্জন করে তিনি ধননন্দের দিকে এগিয়ে গিয়ে বললেন, ধননন্দ, আমার খুব ভুল হয়ে গিয়েছিল যে আমি তোর মতো রাজার কাছে প্রত্যাশা নিয়ে এসেছিলাম। আমি ভেবেছিলাম যে তুই আমাদের দেশকে রক্ষা করবি, কিন্তু তুই শুধু একজন শিক্ষকের নয়, একজন ব্রাহ্মণেরও অপমান করেছিস। তাই আমি জনকপুত্র চাণক্য, তক্ষশিলার আচার্য, আজ এই মুহূর্তে এই টিকি ধরে আমি প্রতিজ্ঞা করছি যে যতক্ষণ না অবধি আমি তোর এবং তোর নন্দ বংশের সর্বনাশ করছি, এই রাজ সিংহাসনে কোন যোগ্য রাজাকে বসাচ্ছি, ততক্ষণ এই টিকির চুল আমি বাঁধব না। এই বলে চাণক্য বেরিয়ে গেলেন। ধননন্দ সৈন্যদের আদেশ করলেন, এই ব্রাহ্মণকে যদি আর কখনো এই রাজ্যের সীমানার মধ্যে দেখতে পাও, তবে তখনই ওর শিরচ্ছেদ করবে এবং ওই মুন্ডবিহীন শরীর ঝুলিয়ে দেবে প্রধান ফটকে। ওই অপমানের পরেই চাণক্য মগধ ছেড়ে বেরিয়ে এসেছিলেন। সেই দিন থেকে তার একটাই লক্ষ্য ছিল, একজন সুযোগ্য রাজার নির্বাচন করা, দয়ালু, পরাক্রমী, প্রজাবৎসল রাজা, যিনি অখণ্ড ভারতের নির্মাণ করতে সক্ষম হবেন।